আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের অনসাইট অপটিমাইজেশন পার্ট 1 নিয়ে। কি নিয়ে স্যার? অনসাইট অপটিমাইজেশন পার্ট 1। অনসাইট আমরা যখন এসইও শিখেছি তখন দুইটা কথা শুনেছিলাম, অন পেজ আর অফ পেজ। এই দুইটা শুনেছি না স্যার? যে এসইও দুই ধরনের, একটা অন পেজ এসইও আর একটা অফ পেজ এসইও। কিন্তু স্যার এটা আবার কি শেখাচ্ছেন? অনসাইট এসইও, এটা আবার কি, তাই না? কেউ কি বলতে পারবে অনসাইট কি? পারফেক্ট। আমি একটু ক্লিয়ার করে বোঝাই। আচ্ছা, এটা কিন্তু আমার এই যে রুমটা আছে, এই রুমের মেইন স্ট্রাকচার। এটা কিন্তু দেয়াল। এটা কি কোনো ম্যান্ডেটরি স্ট্রাকচার? এটা পরে লাগানো হয়েছে না? এটাও না, এটা বোর্ড। বোঝা যাচ্ছে দেয়াল, কিন্তু এটা বোর্ড। তারপরে পিলার আছে, কিন্তু বিল্ডিং এর পিলার আছে না? পিলার আছে। এই বিল্ডিং এর পিলার গুলো হচ্ছে তার মেইন স্ট্রাকচার, যেটা কখনো চেঞ্জ হয় না। কিন্তু এই যে সিলিংটা, এটা চেঞ্জ হইতেই পারে। এখানে বাতি নষ্ট হইতে পারে, বাতি লাগাতে পারে। এই যে বলেন এসিটা লাগানো আছে, এই যে ফ্যান লাগানো আছে, এই যে টিভি লাগানো আছে, এগুলো কি প্রথম ছিল? প্রথম কি করা হয়েছে? কলাম বা পিলার গুলো তৈরি করা হয়েছে, তাই না? এই দেয়ালগুলো তৈরি করেছে। পরে আমরা এটাকে কাস্টমাইজ করে নিয়েছি, ভেঙে টেঙে এই যে বোর্ড টুট লাগিয়ে সবকিছু করে কাস্টমাইজ করে নিয়েছি। তো ওয়েবসাইট মানে কি স্যার? বাংলা ভাষায় ওয়েবসাইট মানে একটা দোকান অথবা একটা অফিস। আগে যেহেতু অনলাইনের যুগ ছিল না, তখন দোকানগুলো শুধু ফিজিক্যালি থাকতো, নিচে বাসার নিচে দোকান আছে না? সেম এখন কি হয়েছে, এই দোকানগুলো আবার অনলাইনেও আসছে। যেহেতু অনলাইন চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, এই জন্য এই দোকানগুলো আবার কি হয়েছে, অনলাইনেও শিফট হয়েছে। এখন অনলাইনেও দোকান আছে, অফলাইনেও। নিচে আসার সময় দেখবেন যে মিনা বাজার আছে, এটা কি একটা অফলাইন শপ না? আবার দেখবেন একটা ওয়েবসাইটও আছে মিনা বাজার, ওখান থেকে অর্ডার করা যায়, তাই না? এরকম কিছু না? আবার দেখবেন স্বপ্নের মধ্যে অনেক প্রোডাক্ট আছে, আবার স্বপ্নের একটা ওয়েবসাইটও আছে। তো প্রত্যেকটা জিনিস এরকম হয়েছে। আগে কোনো একটা সার্ভিস বা কোনো কিছু নেওয়ার জন্য কোনো একটা অফিসে যাওয়া লাগতো, ঠিকানা ধরে গিয়ে সার্ভিস নেওয়া লাগতো। এখন ওই দোকানেও, ওই অফিসেও আপনি যেতে পারেন, অথবা অনলাইন থেকে ওই সার্ভিসটা নিতে পারেন, কারণ তাদের আবার অনলাইনেও ভার্সন আছে। আছে কি না স্যার? তো সেম ওয়েবসাইটের মিনিং হচ্ছে সোজা কথা একটা শপ অথবা একটা অফিস। তো এই যে শপ বা এই যে অফিসটা আমি বলি, এটা একটা সার্ভিস অফিস, তাই না? এই যে অফিসটা বানাইছে, এখানে পিলার বা হচ্ছে ছাদ এগুলো দিয়েছে কিনা আগে বলেন তো? ছাদ কি কখনো চেঞ্জ হবে? এই দোকানের ছাদ আছে, ছাদ চেঞ্জ হবে? যে কলামগুলো আছে, পিলার গুলো আছে, এগুলো কখন চেঞ্জ হবে? হবে না। এই একটা ওয়েবসাইটের এরকম কি আছে, ছাদ আছে, পিলার আছে, কলাম আছে, যেগুলো কখনো চেঞ্জ হয় না। ওগুলোকে বলা হয় অন সাইট। মানে ওয়েবসাইটের স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার, যেটা সচরাচর চেঞ্জ হয় না, ওইটা অপটিমাইজ করার নামই হচ্ছে অন সাইট অপটিমাইজেশন। যেমন আমি একটা ওয়েবসাইটে একটু যাই, আপনাদেরকে দেখাই। অন অন মানে বুঝি তো? আমি অন বোঝাইছিলাম আপনাদেরকে, অন বোঝেন? মানে যেটা কোনো কিছুর উপর লাগানো অবস্থায় বুঝে সেটাকে আমরা অন বলি আর কি। তো অন পেজ মানে এই পেজের উপরে যেগুলো আছে। আমি একটা পেজে আছি, হোম পেজ। খেয়াল করেন ভালো করে, এই জায়গাটা খেয়াল করেন বেশি করে, এই জায়গাটা এবং উপরের জায়গাটা। আমি এই পেজে আছি, এটা আছে। আমি অ্যাবাউট পেজে গেলাম, এই জায়গাটা কি আছে? ডিজাইনটা আছে, কিন্তু এই জায়গাটা কি নাই? এটা কি চেঞ্জ হয়েছে? আমি সাকসেস স্টোরিতে গেলাম, দেখেন আবার চেঞ্জ হয়েছে এই জায়গা, কিন্তু এই জায়গাটা কি কোনো চেঞ্জ আছে? আমি ফ্রিল্যান্সিং এ গেলাম, এটা হচ্ছে আপনার দোকানের ছাদ, বুঝছেন? এটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। তো এই যে উপরে হেড মানে কি? মাথা। হেডার মানে একদম উপরে যেটা থাকে, মাথার উপরে বা মাথায় যেটা। তো এটা মাথার উপরে আমাদের কি থাকে? ছাদ থাকে। তো ছাদের কি কখনো চেঞ্জ হবে? ছাদ কি মানুষের ভাঙে ইয়ে করে?
সাদ কখনো চেঞ্জ হয় না। তো ওয়েবসাইটের সাদ হচ্ছে কি হেডার অংশ, এটা কোনো পেজে গেলে মানে কোনো রুমে গেলে এটা চেঞ্জ হবে না। আবার ওয়েবসাইটের ফুটার নামে আরেকটা জিনিস আছে, মানে এই যে আমরা যে দেখতেছি ফ্লোর কি কখনো চেঞ্জ হয়? হয়তো আপনি এটাকে সাজাইতে পারেন, কিন্তু এটাকে ভেঙে ফেলবেন এরকম কিছু হয় না। তাইলে একটা ওয়েবসাইটের এরকম, যেমন দোকানগুলো ফিজিক্যালি হলে এরকম হয়, ছাদ হয়, ফ্লোর হয়, একটা ওয়েবসাইটেরও ছাদ হয়, ফ্লোর হয়। ছাদটা হচ্ছে তার হেডার, ফ্লোর হচ্ছে কি তার ফুটার। এইগুলো কখনো চেঞ্জ হয় না। বাট পেজ ভেদে, রুম ভেদে ডিজাইন আলাদা হয়। বলেন তো, এই রুমের ডিজাইন আর অন্য রুমের ডিজাইন কি সেম? এদিকে ম্যানেজমেন্ট রুমের ডিজাইন কি সেম না, কিন্তু ছাদটা কি আলাদা? ছাদ একটাই। তাহলে অন সাইট মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ছাদ বা স্ট্রাকচার গুলো। আরো সহজ কথায় বলি, মেডিকেলের স্টুডেন্ট কেউ আছেন এখানে? আচ্ছা, মেডিকেলের স্টুডেন্ট নাই এখানে। আমি জাস্ট একটু বলি, আপনারা বুঝেন এই বিষয়গুলো। আপনি আচ্ছা, এই যে স্কেলেটন পড়ায় না আপনাদেরকে, মানুষের কঙ্কাল দেখায় না আপনাদেরকে, বিভিন্ন জায়গায় কি আছে না আছে। কঙ্কাল মানে একটা মানুষের স্ট্রাকচার। তারপরে কি হয়, মানুষের আল্লাহ কি করেছেন, এখানে চোখ দিয়েছেন, চোর আছে, তার আরো বিভিন্ন কিছু আছে, কিন্তু ভিতরে কি আছে? শুধু কঙ্কালটা আছে, তারপরে বিভিন্ন কিছু লাগিয়েছে। তো একটা ওয়েবসাইটে যে শুধু কঙ্কালটা, শুধু স্ট্রাকচারটা, এটাই অনসাইট। আমি কি অনসাইট বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে স্যার। তাহলে অনসাইট অপটিমাইজেশন, তাহলে এই জায়গাটাই আমরা অপটিমাইজেশন শিখবো, যে এই একটা ওয়েবসাইটের ছাদ এবং হচ্ছে কি পিলার, তারপরে হচ্ছে কি ফ্লোর কিভাবে হচ্ছে কাজ করে, কিভাবে অপটিমাইজ করে, সেটা আমরা শিখবো। তো ওয়েবসাইট বানানো আমরা আসলে শিখেছিলাম কি দিয়ে? লোকাল হোস্টের মাধ্যমে। আমরা জ্যাম্পের মাধ্যমে শিখেছিলাম, তাই না? তো জ্যাম্প কেন ইউজ করেছিলাম? কারণ আমরা হোস্টিং কিনবো না, আমরা ফ্রিতে করব, এই জন্য আমরা জ্যাম্প ইউজ করছি। কথা হচ্ছে স্যার, জ্যাম্প ছাড়া কি আর দুনিয়াতে কিছু নাই? এর চেয়ে সহজ কিছু নাই, অনেক কিছুই আছে, কিন্তু জ্যাম্প দেখানোর একটা হ্যাকমত আছে আলাদা। এখানে অন্য কিছু ছিল, কিছু বিষয় ছিল, এখানে MySQL ছিল, যেগুলো আপনি বুঝতেন না অন্য কোথাও থেকে দেখালে। আপনি প্যান্থিয়ন দিয়ে করতে পারতেন, সমস্যা ছিল না। আমার WP লোকাল দিয়ে করতে পারতেন, সমস্যা ছিল না। এটা দেখানোর একটা আলাদা হ্যাকমত ছিল। অ্যাপাচি ছিল, ডেটাবেস ছিল, অনেক কিছু ছিল। তো আমরা তো ওয়েবসাইট করেছি, তাই না? তো ওয়েবসাইট করতে গেলে প্রাথমিকভাবে দুইটা জিনিস লাগে, ডোমিন আর ডোমিন মানে কি? ওয়েবসাইটের হোস্টিং মানে কি? ওয়েবসাইটের স্পেস, স্টোরেজ বা জায়গা বা সার্ভার। ক্লিয়ার? তাহলে SSL কি? সিকিউর সকেট লেয়ার, ওই যে HTTP সাথে S যেটা থাকে। আজকে আমরা ওই ক্লাসে চলে এসেছি যে ক্লাসে আমি বলেছিলাম যে ওয়েবসাইট 4টা ভার্সনে ইনস্টল করা যায়। কয়টা ভার্সনে? কি কি ভার্সন? http abc.com, আবার https.abc.com, আবার https.www.abc.com, আবার http.www.abc। এরকম 4টা ভার্সনে একটা ওয়েবসাইট থাকে। আপনি করতে পারেন যে কোনো একটা ভার্সনে, আপনি চুজ করতে পারেন। আমি বলেছিলাম যে এরকম একটা ক্লাস আছে, সেখানে আমরা এগুলো দেখবো। আজকে সেই ক্লাসে আমরা চলে এসেছি। ওকে, ডোমিন হোস্টিং আর SSL বুঝি গেল। তারপরে সি প্যানেল। সি মানে হচ্ছে কন্ট্রোল, সির অর্থ হচ্ছে কি? কন্ট্রোল। প্যানেল মানে হচ্ছে প্যানেল, যেখান থেকে সবকিছু কন্ট্রোল হবে, অথবা সার্ভার অথবা হোস্টিং প্যানেল। এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, সার্ভার অথবা হোস্টিং প্যানেল। মানে এটাই হোস্টিং। কথা বুঝছি? কন্ট্রোল প্যানেলটাই কি? হোস্টিং। না স্যার, সি প্যানেল আর এইচ প্যানেলের মধ্যে পার্থক্য আছে। এইচ প্যানেল হয়তো নামে বলতে পারে, কিন্তু এটার অফিসিয়ালি সংজ্ঞা হচ্ছে সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। কারণ এখানে শুধু হোস্টিং না, এখানে আরো অনেক কিছু আছে। এইচ মানে হচ্ছে তো হোস্টিং প্যানেল, হোস্টিং প্যানেলের সাথে আরো অনেক কিছু আছে, সব মিলে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। অ্যাড, ডিলেট যা আছে সবকিছু এখান থেকে হবে। একটা ওয়েবসাইটের যা আছে সবকিছু এই জায়গা থেকে হবে, এই জন্য এটাকে বলা হয় টোটাল কন্ট্রোল প্যানেল। ক্লিয়ার? তো কথা হচ্ছে স্যার, আমি ডোমিন হোস্টিং কিনেছি। ডোমিন হোস্টিং কিভাবে কিনতে হয় আমি দেখাইছি না? এখন ডোমিন হোস্টিং আমি কিনেছি, কেনার পরে
এই যে ডোমেইন হোস্টিং যার থেকে কিনেছি সে আমাকে কি দিবে, সে আপনাকে হোস্টিং বা এই কন্ট্রোল প্যানেলের আইডি আর পাসওয়ার্ড দিবে, আর কিছু দিবে না। কথা বুঝছি স্যার? কি দিবে? এই হোস্টিং এর ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাকে দিবে। ধরেন আপনি একটা ডোমেইন কিনেছেন, ডোমেইনটার নাম হচ্ছে dmtmirpur.com। আমি লিখছি dmtmirpur, এটা আপনার ডোমেইন, আপনি হোস্টিংও নিয়েছেন, সাথে এসএসএল ও নিয়েছেন। এখন তাইলে কন্ট্রোল প্যানেলে আমাকে তো তারা আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, তো এইখানে আমি লগ ইনটা করবো কেমনে? দেখেন খুব সিম্পল, আমি স্ল্যাশ দিচ্ছি, .com এর পর কি দিচ্ছি, এখানে একসাথে লিখে দিব সি প্যানেল। মুখস্থ করার কিচ্ছু নাই আজকের ক্লাসে, শুধু দেখে যান। এভাবে দিয়ে আমি কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো। এখানে লগ ইন করতে হলে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছেন ওরা, সেই আইডি আর পাসওয়ার্ড এখানে দিবেন। পুরো আইডিটার পাসওয়ার্ডটা এটা আপনাকে ওরা দিয়ে দিবে, মেইলেই দিয়ে দিবে আপনাকে, যে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা জিনিস দিয়ে দিবে। তো আমরা স্যার প্লিজ, এটা হোস্টিং মূলত আপনি যে ডোমেইন দিয়ে হোস্টিংটা কিনবেন সেই ডোমেইনের আন্ডারেই লগ ইন করবেন। জাস্ট একটা কথা ক্লিয়ার করছি, ডোমেইন ছাড়া হোস্টিং পারচেজ করা যায় না। আবারও বলছি, কোনো ডোমেইন ছাড়া, কোনো না কোনো ডোমেইন ছাড়া হোস্টিং কেনা যায়, কিন্তু হোস্টিং ছাড়া ডোমেইন কিনা যায়। কথার কথা, sharminsultana.com আমি একটা ডোমেইন কিনে রাখলাম, আমার আবার যে tania.com কিনলাম, আমি israt.com কিনলাম, সমস্যা নাই। কিন্তু হোস্টিং যখন কিনতে যাবেন একটা ডোমেইন থাকতে হবে, হয়তোবা আপনার আগের এক্সিস্টিং হোস্টিং আছে, ডোমেইন আছে, এটার সাথে অ্যাড করে কিনতে হবে, অথবা নতুন ডোমেইন কিনে সাথে নিয়ে কিনতে হবে, নাহলে এটা কোনো একটা ডোমেইনের আন্ডার ছাড়া হোস্টিং হয়। একটা হোস্টিং নিয়ে দরকার হয় এখানে 5টা ডোমেইন আপনি অ্যাড করে দেন, 5টা ডোমেইন আপনি অ্যাড করেন, 5টা ওয়েবসাইট বানান আপনি একটা হোস্টিং দিয়ে, তারা নাই, কিন্তু একটা ডোমেইন লাগবে হোস্টিং কিনতে গেলে। ক্লিয়ার স্যার? তো ওইটা দিয়ে এভাবে .com/cpanel দিলে এই অপশনটা চলে আসবে। আসার পরে আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। স্যার কন্ট্রোল প্যানেল বুঝছেন, এটাই সার্ভার, এটাই আপনার হোস্টিং। এই যে দেখেন না কত জিবি কি সবকিছু দিচ্ছে, এই যে আপনার ডোমেইনের নাম হচ্ছে এটা, আপনার হচ্ছে ফাইল হচ্ছে এত সাইজ, ডিস্ক হচ্ছে আপনার 20 জিবি, 20 জিবি থেকে আপনি এত জিবি ইউজ করছেন, স্টোরেজটা, স্পেসটা আমরা কিনি না, মেমোরি কিনি না, বা কি বলে এটাকে, পেন ড্রাইভ কিনি না, 20 জিবি 30 জিবি, এটা 20 জিবি। এই যে 20 জিবি থেকে আমি 2.13 জিবি ইউজ করছি, এখন কত হচ্ছে স্যার? মাত্র 20 জিবি। কে বলছে? আপনি? মাত্র 20 জিবি। একটা কথা বলি, 2015-16 দিকে আমি হচ্ছে 1 জিবি কিনে একটা ওয়েবসাইট বানাইতাম। কত কিনে? এইটাই আমার কাছে অনেক। আল্লাহ, 1 জিবি, 1 জিবি, এত জায়গা দিয়ে আমি কি করবো? কথা বলছি, দেখবো, আমরা শিখবো, আমরা শিখে যাবো, একটু পরে শিখে যাব। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? ঢুকছি। এখন ঢোকার পরে স্যার এই যে হোস্টিংটা আছে আপনার, এটাতে কতটুকু অনুমতি দেওয়া আছে, কয়টা ওয়েবসাইট বানানো যাবে, এই একটা সি প্যানেল কিনলে, একটা হোস্টিং কিনলে, এটাতে অনুমতি আছে আপনি ডিরেক্ট 3টা ওয়েবসাইট বানাতে পারবেন। কয়টা? এই হোস্টিংটা ইউজ করে 3টা ওয়েবসাইট বানাতে পারবেন। কিরকম? একটা হোস্টিং আমি নিয়েছি, আমি কি করলাম, আমার মনে হইলো এর পাশাপাশি alamin.com নামে আমার একটা ডোমেইন নিতে হবে। কথার কথা, আমি নিলাম, শুধু ডোমেইনটা কিনলাম $11 দিয়ে, এখানে দিয়ে ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন ফুল। আমার মনে হইলো যে masood.com দিয়ে আমি একটা নিব, আমি বানাই ফেলতে পারবো, তাই নেই? কথা বলছি স্যার, এরকম এটা রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা বানাতে পারবেন। কয়টা? আর সাবডোমেইন দিয়ে 50টা বানাতে পারবেন। কয়টা ওয়েবসাইট? ভাই সাবডোমেইন কি এক একটা ওয়েবসাইট না? একটা সাবডোমেইন ফুল একটা ওয়েবসাইট স্যার, একটা সাবডোমেইন এক্স্যাক্টলি ফুল একটা ওয়েবসাইট, কোনো চেঞ্জ নাই। তো সাবডোমেইন কি? ধরেন যে আপনি, আপনার ওয়েবসাইট হচ্ছে ABC,
.com। তাহলে আপনি আগে লিখলেন যে blog.abc.com, এটাই তো সাবডোমেইন। আপনি এখানে লিখলেন ashrafi.abc.com, এটাই তো সাবডোমেইন। আসেন আমরা কেন ওই ডিএমটি মিরপুরে ওয়েবসাইট বানাবো? আমরা আমাদের নিজেদের নামে একটা সাবডোমেইন বানায় ফেলি না? তাতে করে আমরা শিখেও যাব একটা সাবডোমেইন কেমনে বানাইতে হয়। হ্যাঁ, তো আমরা হোস্টিং এ আছি নাকি? আসেন সাবডোমেইন কেমনে বানানো যায় দেখি। তার মানে একটা হোস্টিং কিনে 24 জন একটা হোস্টিং ইউজ করতে পারবেন নাকি? পারবেন না? 24 জনের 24টা নাম দিয়ে 24টা সাবডোমেইন বানাবেন, 24টা ওয়েবসাইট বানাবেন, প্যারা কি? ওকে, তো সাবডোমেইন বানাবো। তো সাবডোমেইন বানাতে গেলে এই যে হোস্টিং প্যানেলটা আছে না, এখানে ডোমিন নামে একটা অপশন আছে, ডোমিন। এই যে স্যার পাওয়া যায়, এই যে দেখেন ডোমিন। আপনাদেরও থাকবে যদি এটি কিনে নেন। কেনার পর এটা তো আপনারা দিয়ে দিবে, আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে না? ক্লিক দিলাম ডোমিনে। তো আমরা কি মেইন ডোমেইনে করবো না সাবডোমেইনে? দেখেন অনেকগুলো সাবডোমেইন তৈরি করে রাখছে। না না, এটার মধ্যেই তো সবকিছু। আমি এই যে ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এই যে my.example.com, বুঝছেন তো সাবডোমেইন যে বলতেছে। তাহলে আমাদের ব্যাচের নাম কি? MDM 2507.dmt mirpur.com। এই হয়ে গেল আমার সাবডোমেইন একটা। এটা দিয়ে আমার ফুল একটা ওয়েবসাইট হয়ে যাবে এখন। স্যার ক্লিয়ার? তো আমি সাবডোমেইন দিয়েছি, সাবমিট। এখন দেখবেন আমার সাবডোমেইনটা তৈরি হয়ে যাবে। সাকসেসফুলি ক্রিয়েটেড, তাই না? এবার সি প্যানেলে আবার চলে আসি। এবার কি কাজ দেখি আমরা। সি প্যানেল বুঝছি আমরা। এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। কি করব? মনে আছে কত কষ্ট করতাম আমরা? জ্যাম দিয়ে ইনস্টল করতাম, ফোল্ডার কপি করে নিয়ে এটার ভিতরে বসাইতাম, আবার ডাটাবেস তৈরি করতাম অ্যাপাচি আর MySQL করে ওটার ভিতরে নিয়ে দিয়ে স্টার্ট করে তারপরে আমরা ওয়েবসাইট বানাতাম, তাই না? দেখো এই কন্ট্রোল প্যানেলে আসছি না আমরা। তাহলে এটাতে লগ ইন করতে আমার কত সেকেন্ড সময় লাগবে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় নিয়ে আমি এটাতে লগ ইন করলাম। করার পরে আমরা কি করব? ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। কি ইনস্টল করব? তো এখানে আমরা এভাবে দেখব যে কোথায় ওয়ার্ডপ্রেস আছে। এই যে দেখেন এখানে সফটওয়্যার ক্লাসের আন্ডারে এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, এটার আন্ডারে ওয়ার্ডপ্রেস, জুমলা, এরকম আরো অনেক কিছু থাকবে। তাহলে আমরা কি করব? ক্লিক দিলাম, কি করব? ইনস্টল করব। এবার এখান থেকে আপনার ডোমেইনটা চুজ করে ইনস্টল করে দেন, আপনার ওয়েবসাইট হয়ে গেল। কত ইজি, টাকা দিয়ে কিনলে। আচ্ছা আসেন, হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে দেওয়াই থাকবে, আপনার প্যারা নেই। আচ্ছা দেখেন এবার শিখেন, ওই যে বলছিলাম কত কিছু আছে। প্রোটোকল HTTP মানে এস যদি না থাকে, আপনার সিকিউরিটি সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে এটা দিয়ে করতে হবে। যদি না থাকে এই দুইটা ভার্সনে করতে পারবেন, একটা হচ্ছে www ছাড়া, একটা www সহ, আরেকটা হচ্ছে HTTPS যদি SSL সার্টিফিকেট থাকে, আরেকটা হচ্ছে HTTPS কিন্তু www সহ। কেমনে দুইটা থাকবে? কেমনে? আপনার ধরেন যে সার্টিফিকেট নাই, তখন কি করবেন আপনি? গেল তো www দিবে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা জনপ্রিয় অপশন। এটা না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু থাকলে সমস্যা কি? থাকলে অনেক সুবিধা আছে স্যার, এগুলো পরে বলবো। বাট আমার কাছে মনে হয় না থাকলে সুবিধা। আমি www দিয়ে ওয়েবসাইট বানাই না। ওকে শুনেন, না না অনেক ওয়েবসাইটে নাই স্যার, নাই স্যার, এইটাই তো দেখাচ্ছি। ওকে সেটা পরে। আমাদের ওয়েবসাইটের নাম কি? MDM 2500.dmt মিরপুর দিলাম, সিলেক্ট করলাম। এবার বাইরে ক্লিক দিলাম।
আমি HTTPS নিলাম, আমারটাতে কি SSL সার্টিফিকেট আছে? এখন মাত্র না আমি ডোমেইন নিলাম, SSL সার্টিফিকেট আছে এটাতে? নাই তো। এখন না থাকলে কি এস নিতে পারবেন আপনি? তাহলে আমার কি করতে হবে? এই দুইটার থেকে একটা চুজ করতে হবে। আমি www ছাড়া করলাম, এবার নিতে পারছি না, পরে দেখাবো। ওকে, কিনতে হবে, ফ্রিতেও করা যায় কিন্তু প্যারা আছে, আজীবনের জন্য ফ্রি করে দেওয়া যাবে, এটার প্যারা আছে, এটা অনেক কাজ। যাই হোক, এখানে আবার দুইটা অপশন, একটা হচ্ছে সাইট সেটিং, আরেকটা হচ্ছে অ্যাডমিন সেটিং। মানে আপনি যে ওয়েবসাইটে ঢুকবেন একটা আইডি পাসওয়ার্ড বানাবেন না, এটা। আর এখানে ওয়েবসাইটের নামটাম কি দিবেন এগুলো আমরা পরে দিব, আমরা আইডি পাসওয়ার্ড একটা দিয়ে নেই। আমার ইউজার নেম হচ্ছে আশরাফি, আর পাসওয়ার্ড একটা দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার নিচে চলে আসবেন, আসার পরে ইনস্টলে ক্লিক দিলে ওয়েবসাইট হয়ে যাবে। আর এখানে একটা ইমেল দিয়ে রাখবেন, দিলে ভালো আর কি, কারণ ভুল টুল হয়ে গেলে, পাসওয়ার্ডটা ভুলে গেলে এটাতে রিকভার করা যায়, ফরগেট দেওয়া যায় ফেসবুকের মতো। কথা বুঝছি? আমি কিচ্ছুই করলাম না, ইনস্টল দিলাম। ওয়েবসাইট ইনস্টল হয়ে গেল না? এই যে দেখেন বলতেছে এই লিংকে যান, আপনি আপনার ব্যাকএন্ডে লগ ইন করতে পারবেন। এই যে wp-admin দেখা যায়, আমি গেলাম। অ্যাডমিন পর্যন্ত না কোনো চেঞ্জ আছে স্যার? ওই আগের ওয়েবসাইট থেকে এটার সাথে কোনো চেঞ্জ আছে? এই যে wp-admin দিয়ে আসলাম। ওকে, এবার ওয়েবসাইটে যদি একটু দেখতে চাই কেমন হয়েছে, এমনই কিন্তু ছিল আমাদের ওয়েবসাইট গুলো, মনে আছে? পরে আমরা থিম ইনস্টল করছিলাম, তো আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত করলাম। বলেন তো এতটুকু পর্যন্ত কারা কি বুঝেন নাই? বুঝছেন আপনারা? আমি জাস্ট বুঝার জন্য বলছি, আপনারা বুঝে থাকেন, আর কিছু লাগবে না আমার। ওকে, এবার আমার ওয়েবসাইটটা এরকম দেখতে। দেখেন মেনু নাই, লোগো নাই, কিচ্ছু নাই আমার ওয়েবসাইটে। কোনো কন্টেন্ট আছে? এই মুহূর্তে যদি গুগল আইসা আমার ওয়েবসাইট ভিজিট করে, খুব ভালো ইমপ্রেশন হবে তার। এখন আমরা কি করব তাহলে? আগে গুগলকে বাধা দিব, সার্চ ইঞ্জিন গুলোকে বলবো আমাদের প্রথম কাজে এটা ওয়েবসাইট ইনস্টল করার পরে, যে তুমি আমার ওয়েবসাইটে এসো না, তোমরা আমার ওয়েবসাইটে এসো না। তো এই কাজটা তো আমরা আগে শিখেছিলাম, কিও করবো বলেন না? সেটিং থেকে রিডিং এ, এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ভিজিবিলিটি, টিক দিয়ে দিব যে আসিস না বেটা, ডান। কোন সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, ফটো দিয়ে দিছে, হ্যাঁ হইতে পারে। কথা বুঝছি স্যার? তাহলে সার্চ ইঞ্জিন গুলোকে আমরা কি করলাম, এই যে এখানে লেখা আছে দেখেন, ডিসকারেজ সার্চ ইঞ্জিনস। এই এস দ্বারা কি বোঝায়? যত সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এই ইন্ডেক্স, এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করার জন্য পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে সবাইকে আমি ডিসকারেজ করছি, তোমরা এসো না। সো এখন আপনি যা মন চায় কাজ করেন আপনার ওয়েবসাইটে, যতক্ষণ মন চায় লাগিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। 1 মাস 2 মাস 3 মাস সবকিছু গোছানোর পরে এটা উঠাই দিবেন, দেন সার্চ ইঞ্জিন আসবে। এর আগে আর সে আসতে দরজা বন্ধ তার জন্য। তো আমরা এই কাজটাও করতে পারলাম, ডিসকারেজ করলাম। এবার থিম ইনস্টলেশন। থিম ইনস্টল করতে পারি না আমরা? পারি? সামনে বলেন। আমি এখান থেকে এখন থিম ইনস্টল করব, কোথায় যাব? কেউ কথা বলবে না, প্র্যাকটিস হচ্ছে না। রুকসানা আপনি বলেন। হ্যাঁ রুকসানা, মনে রাখতে হবে তো। ওকে, আমরা এখানে আসছি তাই না? এই থিমটা কি ভালো লাগতেছে আমাদের? ভালো লাগুক আর না লাগুক, আমরা এটা রাখবো না আর কি। উদ্দেশ্য খারাপ, খুব খারাপ উদ্দেশ্য। তো কি করব আমরা? অন্য থিম ইনস্টল করবো, যে অ্যাড থিম।
একটা জনপ্রিয় থিমের নাম আমি বলে দিচ্ছি, নাম হচ্ছে জেনারেট প্রেস, মানে ফ্রিতে ভালো কাস্টমাইজ করা যায় এটা। হ্যাঁ, জেনারেট প্রেস। বুঝি নাই, এসটা মোটামুটি না, এসটা অনেক ভালো। এসটা মোটামুটি হবে কেন, এসটা খুব ভালো থিম। ওকে, তাহলে আমরা কি করলাম, জেনারেট প্রেস থিম ইনস্টল করব এখন। তাহলে ইনস্টল করলাম। তাহলে এটা কেন স্যার, এটা খুব হালকা লাইট একটা থিম, এখানে অনেক বেশি কাস্টমাইজেশনের সুযোগ আছে, এই জন্য আমি এটা ইনস্টল করলাম। দেন আমি কি করব, অ্যাক্টিভ করে দিব। জি না, হ্যাঁ এটা ডিপেন্ড করে, কিন্তু আমরা আর ডিপেন্ডেন্ট থাকতেছি না এখন। আর এখন আমার যা মন চাইবে আমি তাই করব। এতদিন তো না এখনই, আগেরটা তো আমি কাস্টমাইজেশন দেখাইনি আপনাদেরকে। এখন তো আমি ইনস্টল করছি না, এখন থিমের কোনো কিছু থাকবে না আসলে। মূলত থিমের ডিফল্ট কোনো কিছু আমি রাখবো না, আমার যা মন চাইবে আমি তাই করব। আমার মন চাইছে আমি হেডার অপশনে এমন কিছু রাখবো যে ধরতে গেলে দৌড় মারবে, এটা মানে মেনু পালিয়ে যাবে আপনার কাছ থেকে, আমি তাই করব। আমার মন চাইছে মেনুর ভিতর থেকে মাছ বেরোবে, আমি তাই করব। মানে যা মন চাই করবো আর কিছু কথা। তো এই যা মন চাই করার জন্য একটা থিম আমি ইনস্টল করলাম। বলেন, ভেঙে গেছে, স্বাভাবিক যাবে। আরেকটা থিমে আপনি যাবেন কেন, থিম একটাই ইনস্টল করে মানুষ, থিম কি একটার পর আরেকটা ইনস্টল করে নাকি? থিম একটা একটু কাস্টমাইজ করলে এই থিম আর চেঞ্জ করা যাবে না, করবেন না, করলে ভেঙে যাবে ডিজাইন। আপনি দেখবেন যে মন মতো কোনো কিছু আর পাবেন না, জায়গায় সব উল্টা পাল্টা হয়ে গেছে। তাহলে যেটা করতে হবে, একটা ওয়েবসাইট আপনি বানাইছেন না জ্যাম দিয়ে, ওই ফোল্ডারের নিচে আরেকটা ফোল্ডার তৈরি করবেন ruxana.com। আপনি এটার ভিতরে আবার একটা ওয়ার্ডপ্রেসে এরকম করে এটা ছেড়ে দিবেন, আর ডেটাবেসে গিয়ে আরেকটা নাম তৈরি করবেন এই ফোল্ডারের নামে, আরেকটা ওয়েবসাইট হয়ে যাবে, আরেকটা করবেন আরেকটা ওয়েবসাইট হয়ে যাবে, আরেকটা করবেন আরেকটা ওয়েবসাইট হবে। যতক্ষণ মন চাই ওয়েবসাইট বানাবেন, এক একটার মধ্যে এক একটা ডিজাইন দিবেন, এক একটা থিম দিবেন, প্র্যাকটিস হয়ে যাবে। ওকে স্যার, শুনেন, তাহলে আমরা একটা থিম ইনস্টল করেছি তাই না? এবার আমি এটাকে রিলোড দিচ্ছি, এই হচ্ছে আমার থিম, তাই না? তো এটা কি অনেক বেশি সুন্দর নাকি? সুন্দরের জন্য না, এটাতে কাস্টমাইজেশনের অপশন বেশি আছে, সেই জন্য নিচ্ছি। এটাতে আমরা কাজ করবো এবং এটাকে ফেলে দিব আমরা। তা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, ডিসকারেজ করেছি, থিম ইনস্টল করেছি। এবার বলা হচ্ছে ডিলিট আনইউজড থিম। থিম তো একবার ইনস্টল করলে আমরা আর ইনস্টল করবো না, তাহলে বাকিগুলো রেখে লাভ কি, ফেলে দাও। তাহলে বাই ডিফল্ট ভাবে যখন আমরা আসি দেখি যে অনেকগুলো থিম ইনস্টল হয়ে থাকে অলরেডি, একটা দুইটা তিনটা চারটা হয়ে আছে, দেখেন এই দুইটা আর এই দুইটা, এগুলোকে আমার দরকার আছে? শুধু আমার সাইটটা ভারী হবে না, কি দরকার আছে? তো আমি এটা ডিলিট করে দিব। আমি কেমনে ডিলিট করবো, অপশন কই? ডিলিটের তো কোনো অপশন পাচ্ছি না। তাহলে কি করতে হবে, এই যে থিম ডিটেইলে যেতে হবে, যাওয়ার পরে এই যে অপশন আছে ডিলিট, থিম ডিটেইল, ডিলিট, ডিলিট, থিম ডিটেইল, ডিলিট। তাহলে আমার এখন একটাই থিম থাকবে, সেটার নাম কি, জেনারেট প্রেস। ক্লিয়ার? এই কাজটা আমরা করে ফেললাম। দেন ডিলিট আনইউজড প্লাগইন। যে প্লাগইন গুলো আমরা ইউজ করব না, এই যে প্লাগইন সেকশনে যাব, যে প্লাগইন গুলো ইউজ করব না সেগুলো ডিলিট করে দিব। তো এখন কোনো কিছুই ডিলিট করব না, কারণ এখানে এমন কোনো প্লাগইন নাই যেটা আমরা ইউজ করব না। ম্যাক্সিমাম প্লাগইন গুলো আমরা ইউজ করব এবং একটু পরেই আমরা ইউজ করা শুরু করবো, একটু পরে, আজকেই। সো থাকুক। অর্থ জানি না এখন ডিলিট করব না আর কি। আমরা এখানে যেগুলো আছে এগুলো ডিলিট করব না আমরা। ওয়েট, কেন করব না, আমরা ব্যবহার করবো এগুলো। তারপরে পারমালিং সেটআপ। পারমালিং সেটআপ, আচ্ছা পারমালিং সেটআপ করতেছি। আগে আমরা
প্লাগইন সেকশনে গিয়ে ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন আছে না, এডিটরটা সুন্দর করে গুছায় দেখার জন্য সেটা আগে ইনস্টল করে নিচ্ছি। ক্লাসিক বানান তো হয়েছে ভাই, ওয়েট করেন না, এলিমেন্টরের ক্লাস আছে তো, আজকে তো বেসিক ক্লাস, এলিমেন্টরের ক্লাস আগামীকাল, আজকে না। আমি ডিজাইন করব না তো আজকে, আজকে কোনো ডিজাইন না, আজকে না অনসাইট দেখাচ্ছি আমি, শুধু স্ট্রাকচারটা সাত রেডি করব আমি আজকে এবং কালকে। আমি এটা কেন করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি অ্যাড পোস্টে যাচ্ছি, আচ্ছা কোন একটা অ্যাফিলিয়েট সাইটে যাই। কিছু আছে না এটা, কি দিব? ধরেন এটা আমি দিচ্ছি তো সরাসরি প্রোডাক্ট সব। এটা ধরেন যে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা এখানে একটা ইমেজ দিব আমরা, ইমেজটা কোথায়? ওকে, এটাকে মাঝে মাঝে নিয়ে নিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। ওকে, আমি একটা পোস্ট করি, হ্যাঁ সবাই খেয়াল করবো, আমি একটা পোস্ট করেছি, এই পোস্টটাকে একটু ভিউ করব। দেখেন এখানে কি দেওয়া আছে, ইউআরএল ঠিকঠাক মতো আসছে না, কেন আসছে আমি বলি। এটা কি আপনাদেরকে আমি দেখাইছিলাম পারমালিঙ্ক সেটআপ? দেখাইছি? আচ্ছা ঠিক আছে, একটা মিনিট, দেখাইনি? তাহলে আপনারা দেখলেন কোথেকে আমি দেখেছি? আচ্ছা যারা, আমি একটু বলি, যারা একটু অ্যাডভান্স জানেন তারা একটু চুপ থাকতে হবে ক্লাসে, একবার চুপ থাকেন প্লিজ। এই আপনাদের জন্য, পরে আমি আবার ওদেরকে না দেখায় চলে যাবো, আমার তো মনে থাকে না যে আপনারা দেখেন না। ওকে, ওকে আমরা এই টাইটেলটা নিলাম, আরেকটা পোস্ট করে দেখেন। পোস্ট করে দিলাম, দেন পাবলিশ। আমি ভিউ করতেছি পোস্টটা, দেখেন। আপনারা কি জানেন পারমালিঙ্ক বা ইউআরএল কখন ঠিক হয় বা কখন ফ্রেন্ডলি হয়? প্রথম অপশন হচ্ছে সেটা ইজিলি পড়া যাবে। দ্বিতীয় অপশন হচ্ছে আমরা কম্পিটিটিভ অ্যানালাইসিস শিখেছি যে মেইন টাইটেলটা বা কিওয়ার্ডটা পারমালিঙ্কে থাকবে, এবং তৃতীয় অপশন হচ্ছে হাইফেন হাইফেন করে থাকবে এবং শর্ট হবে। আমরা এগুলো শিখেছি তো। বলেন তো এই যে একটা পোস্ট আছে, এখানে পারমালিঙ্ক হচ্ছে এতটুকু, ঠিক আছে সব? এটা কি ফ্রেন্ডলি? ফ্রেন্ডলি না। এবার আমি যাকে জিজ্ঞেস করব সেই শুধু বলবে যে ফ্রেন্ডলি আসলে কিভাবে হবে। এবার আমাদের কাজ হচ্ছে পারমালিঙ্ক সেটআপ করব আমরা, হ্যাঁ ফ্রেন্ডলি পারমালিঙ্ক সেটআপ করব, যে পারমালিঙ্ক সেটআপ। তো আমরা এটা পারমালিঙ্কটা সেটআপ করার জন্য সেটিং থেকে পারমালিঙ্কসে চলে যাব। কোথায়? সেটিংস থেকে পারমালিঙ্কস। আমি একটু বড় করে দিচ্ছি, সবাই মাথা খাটিয়ে বলবেন যে কোনটা আমি নিলে ভালো হবে। এখন সিলেক্ট আছে কোনটা? প্লেন। এই যে দেখেন 1 2 3 থাকবে, আসলে এটাই আসছে, মানে পোস্টের সংখ্যা কত সেটা আসছে।
পি তারপরে 10 10 নম্বর পোস্ট। ওকে, আরেকটা হচ্ছে ডে এন্ড নেম, এরকম থাকবে। আরেকটা হচ্ছে মান্থের নেম, আরেকটা হচ্ছে নিউমেরিক, আরেকটা হচ্ছে স্যাম্পল পোস্ট, আরেকটা হচ্ছে কাস্টম। একদম ওই পাশ থেকে ভাইয়া আপনি বলেন কোনটা সিলেক্ট করলে পারমালিঙ্ক বা ইউআরএল ঠিক থাকবে আমার? ওকে, ওই পাশ। মানে ইউআরএল ভালো কোনটা আমরা জানি না, আমরা শিখছি না ফ্রেন্ডলি ইউআরএল কোনটা হবে, তো কোনটা নিলে ভালো হবে আপনি বলেন। বেশি বড় করলে তো প্যারা হয়ে যাবে, দেখেন এরপর কাস্টম, সামনে দুজন। হ্যাঁ কেন মাসুদ ভাই রুকসানা শামিন আপু এই পাশে পিছনে পোস্ট নেম কাস্টম। হ্যাঁ আপু, হ্যাঁ পোস্ট নেম। এই শুনেন আমি একটু বলি, এই স্ট্রাকচারটার মানে হচ্ছে একটু খেয়াল করেন, আগে হচ্ছে মান্থ ডে এন্ড নেম, মানে দিনের নাম এবং মাসের নাম ডেট সহ থাকবে, এটা কি চান আপনারা? আর স্যাম্পল পোস্ট মানে হচ্ছে আপনার পোস্টের টাইটেল যেটা, এটাকে স্যাম্পল পোস্ট মানে হচ্ছে এটা দিয়ে হচ্ছে বুঝাইছে, এক্সাম্পল দিছে, এটা হাইফেন করে থাকবে, এটা বলছে। ওকে গেল, তাহলে এটা বাদ। মান্থের নেম আগে মাস এবং সাল থাকবে, তারপরে আপনার কিওয়ার্ড আসবে, ঠিক আছে? নিউমেরিক আর্কাইভস থাকবে, তারপরে 3 4 5 6 যা মন চাই দিবে, ঠিক আছে? এটা ঠিক আছে? পোস্ট নেম আপনার ইয়ে থাকবে, আপনার মেইন কিওয়ার্ডটা মানে আপনার টাইটেল যেটা দেবেন সেটা অটোমেটিক্যালি কোথায় চলে যাবে? তাহলে এটাই বেস্ট অপশন যে পোস্ট নেম। পোস্ট নেম সিলেক্ট করে যখন সেভ করবেন, অন সাইট মানে কি সাত কয়বার হয় রে ভাই? বারবার করে সাত মানুষ এখানে যা কাজ করবেন আজকে কালকে আমি যা দেখাচ্ছি, একবার কাজ করবেন আর কখনো এটা তো ধরবেন না। আপনি আপনার দোকানে সাত বানাচ্ছি আমরা, এখন স্ট্রাকচার বানাচ্ছি, পিলার বানাচ্ছি, যেগুলো আর চেঞ্জ হয় না, চেঞ্জ করতে পারবেন, কিন্তু পোস্ট যা করছিলেন সব গায়া। আবার ইউআরএল চেঞ্জ হয়ে যাবে কেন? তো আগের ইউআরএল আর এনআরএল তো চেঞ্জ। সবাই তো রেসিউ বোঝে না, রেসিউর দরকার নাই অনেকের, তো তারা যা মন চাই দিবে আর কি। অপশন দিতে হবে না, একজনের মনে চাইতেই পারে না আমি এমনি না আমি এমনি করবো, দেখা আসে না, তখন কি করবেন আপনি? তার জন্য অপশন দিতে হবে। এখন ওয়ার্ডপ্রেসও কি এসইও বুঝে নাকি? না, সে তো স্ট্রাকচার রেখে দিছে, আপনি এসইও বুঝেন, আপনি বুঝে আপনারটা আপনি সমাধান করে নিয়ে যান। আবার একজন হচ্ছে এটা চায় না, সে অন্য কিছু চায়, সে চায় যে না আগে হচ্ছে আমার ডেটটা থাকুক, তার প্রয়োজনে সে চাইতে পারে, কিন্তু আমরা চাই না, তো এটা আর কি। তাহলে পারমালিঙ্ক সেটআপ কি ডান না? রিনেম আনক্যাটাগরাইজ ক্যাটাগরি, ক্যাটাগরির বাসা কোথায়? ক্যাটাগরি থাকে কোথায়? ছোট করে দিচ্ছি, পোস্টের ভিতরে। কোথায় থাকে? পোস্ট থেকে ক্যাটাগরিজ, এই যে তার নাম কি, তাকে ডিলিট করার কোনো অপশন, তাহলে আমরা কি করব তাকে? তো ধরেন যে আমরা দিলাম যে এটার নাম হচ্ছে কোন প্রোডাক্ট। স্ল্যাগ মানে হচ্ছে কি, এই যে এটার ইউআরএল কি হবে, গেল অটোমেটিক্যালি প্রোডাক্টসের প্রোডাক্টসই হবে নাকি? ওকে গেল বাদ। হ্যাঁ, তাইলে রিনেম আনক্যাটাগরাইজড ক্যাটাগরি ডান। অ্যাক্টিভ অ্যাকিসম্যাথ, দিস ইজ হোয়াট, তাই না? এটাই পারমালিঙ্ক, কিচ্ছু বসানো লাগবে না, অটো এটার মধ্যে আপনি যেটা নাম দিবেন সেটা অটো পারমালিঙ্ক হয়ে যাবে। ফর এক্সাম্পল এই যে দেখেন, আমি এখন অ্যাবাউট আস ক্লিক দেই, এই যে দেখেন এখানে অ্যাবাউট আস আসছে না, এটাই স্ল্যাগ এবং এটাই তো পারমালিঙ্ক, তাহলে এটা অটো হয়ে যাবে। আপনি যে নাম দিবেন এই নামে অটো এটা উপরে হয়ে যাবে, প্যারা নাই।
গেল। তারপর কি অ্যাক্টিভ অ্যাকিসম্যাথ, এটা কি জিনিসটা কি দেখেন, এখন জানি না, আমি আগের কথা বলছি। আগে যারা কম্পিউটার ল্যাপটপ পিসি চালাইতেন অ্যান্টিভাইরাস ইউজ করতেন? একটা মিনিট, আল্লাহ, আমরা যখন কিছুদিন আগেও কয়েক বছর আগেও ল্যাপটপ বা পিসি ইউজ করতাম, অ্যান্টিভাইরাস ইউজ করতাম না? কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম বলেন না। অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, নর্টন, কি জানে মেমোরিটা লাগে আগে চেক করে নিতাম, ভাইরাসটা আগে মাইরা লই, একটা স্ক্যান করে লই, খারাপ ভাইরাসটি মাইরা এরপর তোর গান দিয়ে দিতেছি, এরকম হইতো না? কোন মেমোরি লাগানোর সময় হচ্ছে আগে স্ক্যান করে নিতাম, ভাইরাসটি আগে খতম করে লই। তো মেমোরিতে কি হইতো তখন, মানে বিভিন্ন টাইপের হচ্ছে ভাইরাস বা যেটাই আমরা বলি আর কি, এটা হইতো। তখন আমরা কি করতাম, এটা দিয়ে কি করতাম, ভাইরাসটিরে ডিটেক্ট করতাম আর মারতাম। তো ওয়েবসাইটও আসলে অটোমেটিক স্প্যামিং হইতে পারে, একটা ওয়েবসাইট অটোমেটেড, আপনি কিছু করেন না, আপনার কোনো দোষও নাই, কিন্তু অটোমেটিক্যালি স্প্যাম ঢুকতেছে ওয়েবসাইটে। একটা ওয়েবসাইটে যখন অটোমেটিক্যালি স্প্যামিং হবে, তো আপনার স্প্যাম স্কোর বাড়বে না কমবে? স্প্যাম স্কোর বেশি বাড়লে না কমলে লাভ? হ্যাঁ, কমলে লাভ, তাই না? তাহলে স্প্যাম হওয়া উচিত। তাহলে একটা ওয়েবসাইটকে অটোমেটিক্যালি স্প্যামিং থেকে বাঁচাবে হচ্ছে এই প্লাগইনটা, এটাকে বলা হয় অ্যান্টি স্প্যামিং প্লাগইন। যেমনটা অ্যান্টিভাইরাস প্লাগইন আমরা ইউজ করতাম, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতাম আমরা ভাইরাস দমনের জন্য, সেম একটা ওয়েবসাইটকে বিভিন্ন স্প্যামিং থেকে, অটোমেটিক জেনারেট হওয়া স্প্যাম থেকে রক্ষা করার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করব। তার নাম হচ্ছে অ্যাকিসম্যাথ। নাম কি তার? এখন কথা হচ্ছে, স্যার অ্যাক্টিভ কথা লেখা কেন, ইনস্টলের কথা নাই কেন? কারণ আপনি যখন ওয়েবসাইট বানিয়েছেন তখন এই প্লাগইন অ্যাকশনে গিয়ে দেখেন অটোমেটিক্যালি এটা ইনস্টল হওয়া, মানে এটা এত ইম্পর্টেন্ট একটা প্লাগইন যেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে আছে আপনার এখানে, আপনি ইনস্টল করেন নাই, কিন্তু এটাকে কি করতে হবে, অনলি $36 ইউজ করে, সবচেয়ে কম প্রাইস হচ্ছে 36 বছরে ইউজ করে এটাকে অ্যাক্টিভ করতে হবে। কার ডুয়াল কারেন্সি কার্ড আছে? তুমি আসে কেন? ডুয়াল কারেন্সি কার্ড কার আছে? আপনার আছে না? কার্ড বের করেন। দাঁড়ান, আজকে $36 খরচ করব, আজকে ইনকাম না। এই যে কার্ড, $36, আসেন। তাইলে এটা কি করতে হবে? হ্যাঁ, এই কার্ডটা হচ্ছে ব্যাংকে কার্ড আছে না আপনার, পাসপোর্ট লাগবে আর কি, পাসপোর্ট নিয়ে গেলে বলবেন যে এটাকে এন্ডোর্স করে দেন, ডলার এন্ডোর্স করে দেন, আপনি গিয়ে বললে আর এন্ডোর্স করে দিবে, তখন টাকাটাই ডলারে ইউজ করতে পারবেন। বিকল্প নাই, নো বিকল্প না, যেই দেখ, কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে হলে পাসপোর্ট লাগবে, বিকল্প নাই আর কি, ইউজ করতে হলে ওই যে এন্ডোর্স করা আছে। ওকে ওকে, আসেন আমরা ডলার ইউজ করব, তাহলে কি করতে হবে, চুজ এন অ্যাকিসম্যাথ প্ল্যান। একটা প্ল্যান নেই আমরা, আসেন, কারণ প্ল্যান না নিলে এপিআই কি দিবে না, আর এপিআই কি ছাড়া এটা অ্যাক্টিভ তো করতে হবে আমাকে। তো দেখেন, পার্সোনাল থেকে আমরা নেই, টাকা কম লাগবে। প্রো হচ্ছে মান্থলি $10, বিজনেস হচ্ছে মান্থলি $50, 49.95 মানে 50। তাহলে কি হলো, ইয়ারলি যদি বিল করেন পার মাসে কত কেটে নেবে, 50, প্রতি মাসে 50 কাটবে। আমরা গেট পার্সোনালে যাই, দেখি কত ডলার, কত ইয়ারলি, কত ডলার, $36। তাহলে কন্টিনিউ টু পে, আসেন পে করি। তো কত টাকা, 36। এবার আমি হচ্ছে এখানে একটা ইমেল দিয়ে দিব, এখানে কান্ট্রি দিব বাংলাদেশ। ওকে, তো আমরা এখানে এই ইমেলটা দিয়ে অনেক নিচে, তো অন্য একটা ইমেল দিই, কন্টিনিউ টু পেমেন্ট, বলা হচ্ছে উই নট ভ্যালিডেট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, এই ইস্যুটা মানে আমি এখানে লগ ইন করা আছি, তো যে ক্যাশ ট্যাশ জমা হয়েছে, এই ইস্যুটা এখানে দেখাই। আমরা অন্য কোথাও লগ ইন করি, আসেন করে ফেলি। তো আমরা অন্য ব্রাউজারে আসি, আমাদের ওয়েবসাইটের নাম কি, MDM 2560
ডিএমটি মিরপুর.com, এটা না? এটাই আমাদের ওয়েবসাইট। স্ল্যাশ ঢুকবো কেমনে? WP হাইফেন আইডি পাসওয়ার্ড দিতে হবে। আমার আইডি ছিল হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে ওকে। লগ ইন করতে পারছি তো? কোথায় ছিলাম? অ্যাকিসমেথ প্লাগ ইন। এই যে অ্যাকিসমেথ সেটিং, চুজ অ্যাকিসমেথ প্ল্যান, গেট পার্সোনাল, $36, কন্টিনিউ টু 36। এখানে ধরেন আমরা একটা ইমেল দিয়ে দিলাম mdm2507@gmail.com। এবার কান্ট্রি কি? বাংলাদেশ। কন্টিনিউ টু পে। ও পোস্টাল কোড দেয় নাই না, এটা ওরা ইয়ে করতে পারে না, ডিটেক্ট না 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 হয় না ওখানে। আমি আপনার দেখাবো আবার এটা করে, মানে ওখানে ইয়ে করতে হয়, পোস্টাল কোড দিলেও আসে না। আসলে আমরা একটু দেখি এখানে না 1216, সরি হ্যাঁ এখানেও ইস্যু আছে, এবং ভ্যালিড দিলেও অনেক সময় নেয় না। এখানে এপিআই কি দেয় না, ক্যাশের কারণে একটু ইস্যু দেখায়। ওকে, তাহলে এবার কি দিব ভাই? শিওর? আচ্ছা ঠিক আছে। এখন তো আমরা তো আসলে কি, আমরা একদম বিগিনার না, আমরা কি টাকা খরচ করবো এখন? এই $36 ছাড়াই $36 কাজ করবো। আসেন কেমন একটু ব্যাকে যাব, এটাই খুঁজতেছিলাম। এই যে $36 লেখা আছে না, এটার কানে ধরে টেনে 0 করে দাও। এবার ডোন্ট নেন, কার্ড নেন। এবার একটা ইমেল দিয়ে দে, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দে, কান্ট্রি সরি পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। কমপ্লিট চেক আউট $0, চেক আউট করতেছি দেখেন। জি স্যার, এই যে স্যার এপিআই কি দিয়ে দিছে দেখেন। হ্যাঁ 1 বছর স্যার। এই যে এপিআই কি দিয়ে দিছে, আমরা কপি করব, কপি করে কি জানে দেখছো কেটে দিছে। আমরা এই যে এই যে আমরা কোথায় আছি, অ্যাকিসমেথের প্ল্যান চুজ করছিলাম, নিচে আছে না এন্টারেন এপিআই কি ম্যানুয়ালি, এখানে এপিআই কিটা দিয়ে দিব। কানেক্ট উইথ এপিআই কি। Akismet is now protecting your site from spam. তুমি দিবা নাকি? দাও কিনে নে। ওকে স্যার, পারছি তাহলে আমরা এটা অ্যাক্টিভ করতে। এটা ভালো একটা জিনিস, এটা করব। এই ভাই এখন যে ফ্রিতে হয় এটা তো সবাই জানে না। তুমি তো আজকেও জানতে না, তুমি তো $36 দিয়ে নিতা। কিছু তো ভাই থাকবে। ওকে, তাহলে অ্যাক্টিভ করলাম অ্যাকিসমেথ, তাই না? এবার রিমুভ ডব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট। এই শোনো, বেরিয়ে যেতে হবে। তাহলে রিমুভ করতে বলতেছে ডব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট একটু আগে বানাইছিলাম না আমি, ওই যে আশরাফি, এরপর একটা পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট বানাইছিলাম না, বলা হচ্ছে এটা কি রিমুভ করে দাও। মানে কি, এটা কোনো কথা হইলো? এটা কেন বলা হয়েছে? শেখার জন্য বলা হয়েছে। ধরো আমার একটা ওয়েবসাইট, আমি কি করলাম, তোমাদের কাউকে বললাম যে এই ওয়েবসাইটের কাজ আমার তো সময় নাই, তোমরা করে দাও, কাজ করে দাও। এখন তোমরা ধরো যে কাজ করবা, তাহলে অ্যাক্সেস কি দিব আমি? আমার আইডি পাসওয়ার্ড তোমার দিয়ে দিব? দিব না। আমি কি করবো, জাস্ট একটা অ্যাক্সেস দিব তোমাকে। কি দিব? অ্যাক্সেস দিব, আইডি পাসওয়ার্ড কিন্তু দিব না। তো অ্যাক্সেস কেমনে দিতে হয় শিখতে হবে না? অ্যাক্সেস কিভাবে রিমুভ করতে হয় শিখতে হবে না? এটার জন্য এই অপশনটা।
তাহলে দেখো এই পাশে ইউজার নামে অপশন আছে, কি আছে? ইউজারে গিয়ে অল ইউজার আমরা গিয়ে দেখি কয়টা ইউজার আছে। একটা ইউজার, এবং সে কি, তার রোল কি? অ্যাডমিনিস্ট্রেটর, মালিক। তাইলে আমি এখন অ্যাড ইউজার, নতুন একজন ইউজার বানাচ্ছি। আমি হচ্ছে হাশেম ভাইকে ইউজার বানাচ্ছি, ওনার নাম লিখে দিচ্ছি হাশেম। এই যে ইউজার নেম রিকোয়ার্ড, যেটা দিয়ে ঢুকবেন আপনি, ওই যে আমি ঢুকছি একটু আগে আশরাফি দিয়ে। হাশেম ভাইয়ের ইমেল ধরলাম যে hashem@gmail.com, আমি ধরলাম। এখন আসলে সময় কম তো, নিশ্চয় নিতে হবে। ওকে, এবার তার ফার্স্ট নেম আব্দুল হাশেম নাকি ভাই? আবুল হাশেম, তাহলে হাশেম হচ্ছে লাস্ট নেম। এবার ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের অ্যাক্সেস দিব? আমার এই ওয়েবসাইটের অ্যাক্সেস দিব না তাকে, তো তার লিংক দিবেন এখানে নিচে। এবার একটা পাসওয়ার্ড দিবেন এখানে, আমি পাসওয়ার্ড দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দিয়ে এই যে সেন্ড ইউজার, মানে ইউজারের নোটিফাই করবে কিনা, ইমেইলে একটা ইয়ে যাবে কিনা যে অমুক তোমাকে একটা অ্যাক্সেস দিছে, যাক। এবার তাকে কি রোল দিব? তাকে আমি এডিটর দিচ্ছি। উদ্দেশ্য কিন্তু খারাপ, আমার উদ্দেশ্য হচ্ছে আমি আশরাফিকে রিমুভ করে দিব। ওয়েট, আমি এডিটর বানাইলাম তাকে, এবার অ্যাড নিউ ইউজারে দিলাম, সেভ করে রাখলাম পাসওয়ার্ডটা। তাহলে আমার এখানে ইউজার কয়টা? একজন আশরাফি, একজন হাশেম। তো আমি চাচ্ছি আশরাফি, আমার উদ্দেশ্য কি, তাকে ডিলিট করে দেওয়া। কিন্তু দেখতে পাচ্ছি যে হাশেমকে ডিলিট করা যাচ্ছে, তাকে ডিলিট করা যাচ্ছে না। কেন স্যার? এটা মালিক, এর জন্য এডিটর হয়ে মালিককে ডিলিট করতে পারে না। এখন তাহলে কাটা ছাড়া কাটা তোলা যাবে না। তাহলে এই মালিককে ডিলিট করতে গেলে আরেকজন মালিক তৈরি করতে হবে। তো আসেন আমরা আরেকটা মালিক তৈরি করি। আমি এখানে ক্লিক দিলাম, আমি মাসুদ ভাইয়ের নাম দিলাম, ইমেল দিলাম masud@gmail.com, ধরে নিচ্ছি এটা ওনার ইমেল। ফার্স্ট নেম হচ্ছে মাসুদ, লাস্ট নেম হচ্ছে সিদ্দিকী, বানান ঠিক আছে কিনা আমি জানি না, যাই হোক। ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট। পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি। এবার তাকে অ্যাডমিনিস্ট্রেটর বানাচ্ছি, মালিক সমানে সমান অ্যাড ইউজার। তাহলে ইউজার এবার কয়টা? 3টা, 2জন অ্যাডমিন, একজন এডিটর। তাহলে উনি অ্যাডমিন, উনিও অ্যাডমিন, আর উনি হচ্ছে এডিটর। কিন্তু তারপরে আমি আশরাফিকে ডিলিট করার কোনো অপশন নাই, কিন্তু মাসুদকে ডিলিট করার অপশন পাচ্ছি। ওয়াই? দুজনে তো মালিক, বানাই লিখিয়েছে। আচ্ছা বলো তো, একটা কুমির পানিতে আছে, তোমরা পানিতে নামছো, ধরো যে 3জন, তোমরা পারবা কুমিরটার সাথে? কারণ জলে তোমার এতটা শক্তি নাই তো, কারণ জলে গিয়ে কুমিরকে তুমি মারতে পারবা। কুমিরটা যখন আবার উপরে উঠবে, তুমি যখন ডাঙায় থাকবা, তখন কুমির পারবে না তোমাদের 3জনের সাথে। বাস হোক, যাই হোক তুমি কুমিরকে মেরে ফেলতে পারবা, কিন্তু জলে কুমিরের সাথে ঝগড়া করে তুমি। তো এখন এই যে দুজন আছে কার আন্ডারে? এখন আমার বাড়িতে আছে, মানে এই যে আশরাফি দিয়ে লগ ইন করা আমার বাড়িতে তারা, তার মানে আমাকে তারা ডিলিট করতে পারে না। তাইলে যখন তুমি মাসুদ দিয়ে লগ ইন করবা, তখন অপশন আসবে আশরাফিকে ফালাই দাও। তো আসো আমরা দেখি, লগ আউট করে দিচ্ছি। সেম আমরা এখানে মাসুদ দিয়ে, এই যে মাসুদ ইয়া সেভ করা আছে, আমি ঢুকছি। এবার মাসুদ দিয়ে লগ ইন করছি, আসো ইউজার, অল ইউজার। এবার আশরাফিকে ফালাই দাও, ক্লিক দাও, চলে যাবে। এখন শুধু তোমরা 2জনে আসো, যার বাড়িতে তার পাওয়ার বেশি না। ঝগড়া লাগলে দেখি মাঝে মাঝে কইবে তুই আইস আমার এলাকায়। হ্যাঁ বলেন। আরে এটা তো আমি দেখাইছি, হচ্ছে একটা সিনারিও ক্রিয়েট করছি যে কাজগুলো আসলে কিভাবে। আমি ডিলিট করবো না তো, মানে শিখাইলাম আর কি, এটা দিয়ে ডিলিট করবো না। হ্যাঁ
মানে বললাম যখন কারণ ওয়েবসাইট কিনে নেব সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করি। কাউকে অ্যাক্সেস দিতে চাইলে কিভাবে দিব আমি, কিভাবে তাকে রিমুভ করব, কতটুকু তাকে অ্যাক্সেস দিতে পারবো, কি কি সিস্টেম আছে, এগুলো দেখানোর জন্য আসলে সিনারিও তৈরি করা। স্যার আসলে ওয়েবসাইট কি কারণে ক্র্যাশ করে? আমি যদি বলি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ক্র্যাশ করে হচ্ছে বিভিন্ন প্লাগইনের কারণে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাগইনের কারণেই হয়ে থাকে এটা। আমরা যেটা এখন কথা হচ্ছে স্যার আমি খুব সুন্দর করে ডিজাইন করছি, এত কিছু করছি, ক্র্যাশ করলে হইলো কেমনে? এমন কি কোনো সিস্টেম আছে ক্র্যাশ করলে আবার টিপ দিব আবার জায়গায় চলে আসবে? ইয়া, সিস্টেম আছে, আমি দেখাই দিব। সেটা যাই হয়ে যাক আবার দিবেন, আবার ঘুরে আগের জায়গায় চলে আসবে, তাই না স্যার? তাহলে এই ব্যাকআপ রাখতে হবে ওয়েবসাইটের। ব্যাকআপ যখন রেখে দিবেন, ওয়েবসাইট যাই হয়ে যাক পরে আবার জায়গার মতো চলে আসবে। খুব প্রয়োজন। আমি হচ্ছে আপনাদের অন পেজ এসইওর ক্লাস আছে না, লাস্ট ক্লাস, ওয়েবসাইটের লাস্ট ক্লাস হচ্ছে অন পেজ এসইও। ওই দিন আমাকে মনে করবেন, আমি দেখাই দেবো। আমাকে মনে করা দিতে হবে, কিন্তু আমি ভুলে যাবো, সিলেবাসে তার এগুলো নাই। তাহলে কথা বুঝছি স্যার, আজকে আসলে